আমি আসলে বেশি সময় দেবো না। আজকের আলোচনা আপনারা শুনেছেন, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে লেখাটিও যেমন সুন্দর হয়েছে, দুজনেই খুব সুন্দর আলোচনা করেছেন। তো আমার মনে হয় যে আমার এখানে খুব বড় ভূমিকা নেই কিছু বলার। আলমগীর কবির সাথে আমার নিজের ব্যক্তিগত একটু পরিচয় ছিল একসময়, সেটা যে সর্বশেষ খুব মধুর সম্পর্ক ছিল তা নয়। আমার যদি মনে পড়ে যে তার একটা ছবি, আমি তখন কি বলবো, অ্যাংরি ইয়াং ম্যান বলতে যা বোঝায়, চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন কর্মী। তো তার একটা ছবির সমালোচনা দেখেছিলাম, সূর্যকন্যা ছবি। সেটি পরে সম্ভবত উনি একমত হননি আমার সাথে, বিরক্তি হয়েছিলেন যেহেতু মনে হয় আর কি। তিনি সাধারণত দেখা যেত যে কেউ তার ছবি সম্পর্কে কিছু বললে তিনি সেটা আবার কোনো একটা পত্রিকায় তার জবাবে কিছু বলতেন বা লিখতেন। তো আমি দেখলাম যে আমার ওই লেখার পরে কোনো প্রতিক্রিয়া হয়নি, কিন্তু এটা হয়তো উনি পড়েনি এমন হতে পারে। তো যাও, তারপর বহু বছর পরে আমি জানি না ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে কথা বলা ঠিক হচ্ছে কিনা, আমি যখন সূর্যদেবের বাড়ির ছবি বানালাম এবং সেটি আপনারা জানেন যে অনেকগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল, বেশ পুরস্কারও পেয়েছিল। তখন ওই ছবির সাথে আমাকেও একটু পাঠানো হয়েছিল আর কি ইউরোপের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে, এবং আমি এক নাগারে ইউরোপে প্রায় 6 মাস ছিল তখন। তারপর ফিরে আসার আগে লন্ডনে কিছুদিন ছিলাম, বিবিসিতে একটা কাজও করেছি কিছু, বিবিসি রেডিওতে। তখন একদিন আমাকে ওখানে একজন বললেন যে আপনাদের ছবি সম্পর্কে তো ইন্টারন্যাশনাল ফিল্ম গাইড পত্রিকা যেটা বের হয় আর কি লন্ডন থেকে, ওখানে দেখলাম লেখা হয়েছে। আমি কি লিখে আপনাদের দেশের একজন সমালোচক, লেখক এবং ফিল্ম মেকার। তো আমি কপিটা সংগ্রহ করলাম, সংগ্রহ করে দেখলাম যে আলমগীর কবির সাহেব লিখেছেন। উনি ছিলেন ওই পত্রিকার আমাদের এখানকার প্রতিনিধি আর কি বাংলাদেশে। এবং তিনি, আমি তাকে সূর্যকন্যার ছবি নিয়ে জাতীয়ভাবে যে একটু তাকে কি বলবো, তার খুশি না হওয়ার মতো সমালোচনা করেছিলাম। তিনি সেটা আন্তর্জাতিকভাবে জবাব দিয়েছেন এবং সূর্যকন্যার বাড়িকে বলছেন একটা ট্র্যাশ, ওটা কিছুই না, কতগুলো লোক দেখানো দারিদ্র নিয়ে মানুষের মনে একটা সুশুরি জাগানোর চেষ্টায় একটা ভাষায় তিনি এই ছবির সমালোচনা লিখেছিলেন। আমিও সেটা জবাবে আমিও কিছু বলিনি। পরে অনেকদিন পরে তার সাথে আমার পরিচয় হয়েছিল, এর আমার পরিচয় ছিল না। পরিচয় হওয়ার পরে দেখলাম তিনি ভদ্রলোক বলতে যা বোঝায় আর কি, তাই এমনকি তিনি বলেছেন যে আপনি আবার যদি ছবি করেন তো আমার সেট আপ আছে, এমনকি ক্যামেরাও আছে, আপনি আমার ক্যামেরা ব্যবহার করতে পারেন, পয়সা লাগবে না এইসব। যাও, আমি তো পরে ছবি করিনি না কারণে। তো মানুষ আলমগীর কবির অবশ্যই কিন্তু বিচক্ষণ মানুষ ছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যে কোনো কারণেই হোক, আমি যে ঘটনাটা উল্লেখ করলাম এটা হয়তো যা হয় আর কি, পৃথিবীতে কিছু কিছু ঘটনা অনেক সময় ঘটে যায় যেগুলো আগে থেকে আঁচ করা যায় না আর কি। তো শব্দ সৈনিক হিসেবে তার যে অবদান আমাদের বাংলাদেশের স্বাধীনতার পেছনে, সেটি তো অবিস্মরণীয় এবং অবশ্যই আমরা সেটাকে স্বীকৃতি দেব, মনে রাখবো। আজকে আর আমি তাহলে কথা বলি না, এরপরে ছবি দেখানো হবে। শাকের ভাই, আপনার কথা সঙ্গে শেষ করার আগে আমি যোগ করি, ওই যে সমালোচনার প্রসঙ্গে আলমগীর কবির একটি ছোট যে আমাকে উনি বলেছিলেন এরকম যে তুমি আমার সমালোচনা করে আমার কোনো আপত্তি, as long as it does not proceed from malice, উনি বলতেন you can always criticize me, friendship আমার প্রভাবিত হবে না। উনি somewhere if he smells what he calls malice, দেন অবস্থা মানে খারাপ হয়ে যেত, রেগে যেতে না। এইটা আমি লক্ষ্য। আর শব্দ সৈনিক হিসেবে আমি বলি, ওনার একটা কথা যে উনি কিন্তু শব্দ সৈনিক শুধু ছিলেন না, এটা তো আলমগীর কবিরের উপরে আরও কিন্তু একটা অভিধান, এই অভিধান দিয়েছেন কামাল লোহানী। কামাল লোহানীও তো শব্দ সৈনিক। আলমগীর কবির কিন্তু 30শে নভেম্বর যখন দেখলো কি আর্মি ঢুকতেছে মুক্তিবাহিনী, যৌথ বাহিনী, উনি কিন্তু রেডিওর কাজ বাদ দিলেন। 30 তারিখ ছবি তোলার জন্য ফ্রন্টে চলে আসলেন। উনি যশোরে পাকিস্তান বাহিনীর সেনাবাহিনীর যে পরাজয় সেটা চিত্রণ করলেন। ভারতীয় একজন ছিল কমল, যেন কি নাম ছিল তার সঙ্গে,
তারপরে মেজর জলিলের কাছে 18ই ডিসেম্বর খুলনাতে আত্মগ্রহণ করে পাকিস্তান বাহিনী, সেইটারও উনি কিন্তু ছবি করেছেন। আপনি দেখবেন যে ধীরবহের ম্যানুয়ালে তারা কিছু কিছু স্কিল ব্যবহার করেছেন। এটুকু আমি সাপ্লিমেন্ট করলাম, প্রবন্ধের মধ্যে বলাটা বেয়া। না না ঠিক আছে, ধন্যবাদ। আলোচনাটা সমৃদ্ধ হলো এই কয়েকটা কথা শুনে। যাই হোক, আজকে আমি তাদের কথা বলবো না। আপনাদের ধৈর্য এবং মনোযোগের জন্য অনেক ধন্যবাদ।